মানি হিস্টের নাম শুনলেই মাথায় ভেসে ওঠে লাল জামা, ডালি মুখোশ আর একটা ভয়হীন দল। আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব লা কাসা দ্য প্যাপেল সিরিজের এমন 10টা মুহূর্তে যেগুলো শুধু সিরিজ নয়, আমাদের আবেগের ওপরেও তাণ্ডব চালিয়েছে। তাই স্পয়লার অ্যালার্ট, এই ভিডিওতে পুরো মানি সিরিজের গুরুত্বপূর্ণ ঘটনার বর্ণনা করা হবে। নম্বর 10, দ্য জিনিয়াস মাস্ট সুইচ বাই দ্য প্রফেসর। আর্তুরিত গুলিবিদ্ধ হওয়ায় ডাক্তারদের ব্যাংকের ভেতরে ঢুকতে দেওয়া হয়, আর সেই সুযোগটাই নেয় পুলিশ। তারা ডাকাতদের মতো মাস্ক পরে ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু প্রফেসর তাদেরকে ট্রেস করে ফেলে। এক ঝটকায় প্রফেসর সবাইকে মাস্ক বদলানোর নির্দেশ দেয়, আর তাতেই পুরো গেম ঘুরে যায়। এই মাস্ক সুইচ মোমেন্টটা ছিল সিরিজের অন্যতম বুদ্ধিদীপ্ত ও থ্রিলিং মোমেন্ট। Atención, abortad entrada. গান পয়েন্ট স্ট্যান্ড অফ, এই সিনটা আমার পার্সোনালি খুব প্রিয়। ভার্লিন ডেনভারকে অর্ডার করে এক হোস্টেজকে গুলি করতে, কিন্তু ডেনভার তার প্রেমে পড়ে যায়। ভার্লিন যখন জানতে পারে যে সেই হোস্টেজ তখনও বেঁচে আছে, সে নিজেই তাকে মারতে চায়। ঠিক তখনই ঢুকে পড়ে মস্কো, নাইরোবি আর অসলো। সবাই দাঁড়িয়ে পড়ে এবং একে অপরের দিকে বন্দুক তাক করে। মানে ব্যাপারটা কেমন? বাইরে কি পুলিশ কম ছিল যে নিজেদের মধ্যে ঝগড়া করাটা খুব দরকার? अब बता साले सन की तेरे को किसका भेजा पहले उड़ाने का है। প্রফেসরস আলটিমেট ট্রাম্প কার্ড। ব্যাংক অফ স্পেনের ভিতরে প্রফেসরের পুরো টিম যখন অলমোস্ট ধরা খেয়ে যাচ্ছে, পুলিশ বাহিনী পুরো অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে প্রস্তুত অপারেশনে ঢুকতে, তখন আমরাও হতবাক, এবার প্রফেসর কি করবে? ঠিক সেই মুহূর্তে ডেনভার দুটা লাল বাক্স নিয়ে বেরিয়ে আসে ব্যাংক থেকে। পুলিশ ফোর্স সেই লাল বাক্স দেখে যেন হঠাৎ স্তব্ধ হয়ে যায়। আসলে কেন? কি ছিল সেই লাল বক্সে? সেই বক্সে ছিল রাষ্ট্রের গোপন ডকুমেন্টস, যেখানে ছিল আন্তর্জাতিক আর্থিক সম্পর্ক, কে কাকে কত ঋণ দিয়েছে, কোন রাষ্ট্র কতটুকু লোনে আছে, কোন রাষ্ট্র কাকে নিউক্লিয়ার বা মিলিটারি সাপোর্ট করছে এবং কিভাবে করছে। এমনকি এমন তথ্য যা ফাঁস হলে পুরো সিস্টেম ধ্বংস হয়ে যেতে পারে। এই ব্ল্যাকমেল এমন মারাত্মক ছিল যে মুহূর্তেই পুলিশ বুঝে ফেলে তাদের মিশন চালানো মানেই পুরো রাষ্ট্রকে বিপদে ফেলা। তারা সেখানেই ব্যাক অফ করে। गवर्नमेंट ये भी बर्दाश्त कर लेगी अगर कोई नेशनल रिजर्व में घुसकर उनका पूरा सोना चोरी कर ले, पर एक चीज है जो वो कभी बर्दाश्त नहीं करेगी और ना ही लोगों के सामने आने देगी। वो है उन बॉक्स में बंद उनके गहरे और गंदे राज। নম্বর 7, লিসবনস গ্র্যান্ড রেস্কিউ অপারেশন। এমন একটা সময় যখন লিসবন পুলিশের হেফাজতে, আর দলটা ভেঙে পড়ার মতো অবস্থা। তখন প্রফেসর দেখায় তার সবচেয়ে সিনেমেটিক চাল। প্রথমে সে গান্দিয়ার বিপদের নাটক সাজায়, তারপর স্প্যানিশ আর্মি আর পুলিশের চোখে ধুলো দিয়ে একটা ফেক রেস্কিউ মিশন শুরু করে। আর তার মাঝেই লিসবনকে হেলিকপ্টারে করে ব্যাংকের ছাদে নামিয়ে দেয় দলের সবাইকে চমকে দিয়ে। নাম্বার 6, নাইরোবিস লাস্ট ব্রেথ। নাইরোবি আগে থেকেই গুলিবিদ্ধ ছিল, তখন সবাই ভাবছিল এই যুদ্ধে সে কি টিকে থাকবে। ঠিক তখনই গান্দিয়া চতুরতার সাথে নাইরোবিকে বন্দি করে ফেলে। প্রফেসরের দলও গান্দিয়াকে চারদিক থেকে ঘেরাও করে ফেলে। সে একটা চুক্তি প্রস্তাব করে। সে সবাইকে বলে যদি সবাই অস্ত্র নামিয়ে ফেলে তাহলে সে নাইরোবিকে ছেড়ে দিবে। একটা মুহূর্তের জন্য সবাই তা বিশ্বাস করেছিল এবং ঠান্ডা মাথায় অস্ত্র নামিয়ে ফেলেছিল। আর ঠিক তখনই গান্দিয়া নাইরোবির মাথায় হেডশট দেয় এবং সে সেখান থেকে পালিয়ে চলে যায়। দলের সবাই একদম ভেঙে পড়েছিল। সব মিলিয়ে এই দৃশ্যটা মানি সিরিজের সকল দুঃখজনিত দৃশ্যের মধ্যে অন্যতম। নাম্বার 5, দ্য বাজুকা সারপ্রাইজ। যদি প্রশ্ন করা হয় মানি হিস্টের সবচেয়ে হইচই ফেলে দেওয়া মুহূর্ত কোনটা আপনার কাছে, আমি বলবো এই সিনটা। নাইরোবি তখন গুলিবদ্ধ, গ্যাংয়ের সবাই ওকে নিয়ে ব্যস্ত। সেই মুহূর্তে পুলিশ বাহিনী পুরো ফোর্স নিয়ে আক্রমণ করতে আসে ব্যাংকের দিকে। ঠিক তখনই টোকিও আর রিও বাজুকা নিয়ে সামনে দাঁড়িয়ে যায়, অস্ত্র তাদের হাতে। পুলিশের গাড়ি ব্যাংকে ঢুকতে যাবে, আর ঠিক তখনই দুইটা বাজুকার ফায়ার, লাইক বুম। এই মুহূর্তটা পুরো স্ক্রিনে বিস্ফোরণ ধরিয়ে দেয়। পুলিশ ফোর্স মুহূর্তেই স্তব্ধ হয়ে যায়। ব্যাংকের ভেতর থেকে এরকম একটা পাল্টা অ্যাটাক, সেটা কেউই ভাবেনি। দর্শকের গায়ের লোম দাঁড়িয়ে করার মতো এই দৃশ্যটা। হয়তো আপনাদেরও প্রিয় সিনের তালিকায় থাকবে এটি। নাম্বার 4, এ মোমেন্ট অফ সাইলেন্ট ভিক্টরি। সেই বাচ্চা ছেলে পাম্পলোনা যে প্রফেসরের গার্লফ্রেন্ড লিসবনকে লিফটের লাইন মারছিল, ঠিক সেই সময় হঠাৎ করে তারা শুনতে পায় যে কারা যেন গান গাইছে।
চারপাশটা তখন একদম ভেঙে পড়া অবস্থা। টোকিও মারা গেছে, নাইরোবিও মারা গেছে। প্রফেসরের দল প্রায় ভেতর থেকে ভেঙে পড়েছে। এমন একটা সময় লিফটের বাইরে থেকে ভেসে আসে একটা গান, বেলাচাও। হ্যাঁ, সেই বিদ্রোহের গান যা একসময় বার্লিন গিয়েছিল। এত চাপের মাঝে রিফ্রেশমেন্টের জন্যই বলুন অথবা স্বর্ণগুলো গলিয়ে ব্যাংক থেকে বাইরে বের করার খুশিতেই বলুন না কেন, এই গানটা এই মুহূর্তে খুবই দরকার ছিল। নাম্বার 3, দ্য ডে হি স হিজ ফাদার ডাই। পুরো সিরিজে প্রফেসরকে আমরা দেখে এসেছি ঠান্ডা মাথার একজন মাস্টার প্ল্যানার হিসাবে, কিন্তু এই মুহূর্তটি ছিল তার জন্য খুবই ইমোশনাল, যেখানে আমরা দেখতে পাই একজন ভেঙে পড়া ছেলে। প্রফেসর তার ভাই বার্লিন এবং বার্লিনের ছেলেকে বলে যে সকালে একদিন সে ঘুম থেকে উঠে এসে দেখতে পায় তার বাবা তাকে না জানিয়ে মাছ ধরতে চলে যাচ্ছে। সে তখন সাইকেল নিয়ে বাবার পিছন পিছন ছুটে যায়, দেখে তার বাবা ব্যাংকে ঢুকছে, আর কিছুক্ষণ পরেই দুইটা গানের মতো গুলির শব্দ শোনে। প্রফেসর তখন বুঝে উঠতে পারেনি, আর পরের দৃশ্যেই তার চোখের সামনে পুলিশরা তার বাবাকে গুলি করে হত্যা করে। এই সেই মুহূর্ত যে একটা সাধারণ ছেলেকে প্রফেসর করে তোলে। এইখান থেকেই উঠে আসে বিদ্রোহের গল্প, একটা ব্যাংক ডাকাতির মূল মন্ত্র। এই গল্প যখন সে বলছিল বার্লিন ও তার ছেলেকে, তখন শুধু তাদের না, আপনাদের চোখের কোণেও অশ্রু চলে এসেছিল। तरह था तुम्हारे दादाजी हमें चोरी की कहानियां किसी फिल्म की तरह सुनाते थे। নাম্বার 2, এ হিরোইক স্যাক্রিফাইস। স্পেনের রয়্যাল মিন্ট থেকে যখন সবাই পালানোর প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখন পুলিশ এসে ঘিরে ফেলে সব দিক থেকে। পালানোর সময় একদমই ছিল না। বার্লিন নিজের মৃত্যুর ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে পড়ে পুলিশের মুখোমুখি, যাতে বাকিরা নিরাপদে পালাতে পারে। হাত ভর্তি গুলি আর চোখে একটুও ভয় নেই। এই দৃশ্যটা শুধু থ্রিলিং না, একদম ভীষণ আবেগঘন ছিল। যে বার্লিনকে প্রথমে অনেকেই অপছন্দ করত, তার মৃত্যুতে তার জন্য চোখে পানিও চলে এসেছিল সবার। ওই যে কথায় আছে না, পালানো সহজ কিন্তু সম্মানের সাথে মরার সাহস কয়জনের আছে। এটাই ছিল বার্লিনের গল্প। আর এরপর থেকে বার্লিন এত ফেমাস হয়ে যায় যে তার জন্য একটা আলাদা করে স্পিন অফ সিরিজও চলে আসে বার্লিন নামে। নাম্বার 1, টোকিওস লাস্ট স্ট্যান্ড। কর্নেল তামায়া যখন সমস্ত আর্মি ফোর্স এবং গান্দিয়াকে নিয়ে ব্যাংকে হামলা করে, প্রফেসরের টিম একদম কোণঠাসা হয়ে পড়ে। একদিকে পালেরমো চেষ্টা করে বার্গেন করতে, অন্যদিকে গান্দিয়া আর টোকিওর মধ্যে চলে ভার্বাল ওয়ার। ঠিক তখনই টোকিও, ডেনভার আর মানিলা পড়ে যায় একটা মারাত্মক ট্র্যাপে। আর্মি বাহিনীর লিডার বাইরে থেকে স্নাইপারকে নির্দেশ করে টোকিওকে শ্যুট করার জন্য। ট্র্যাপ, ব্লাড, নো ওয়ে ব্যাক। ডেনভার আর মানিলা কোনো রকম সেখান থেকে পালাতে পারলেও টোকিও সেখানে থেকে যায়, সেখানে বন্দিতে পড়ে যায়। তবুও সে হাল ছাড়ে না। গ্যাংয়ের বাকি মেম্বাররা আপ্রাণ চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য। এদিকে ভ্রিও তো এক ফ্লোর খুঁড়ে আরেক ফ্লোরে চলে যাওয়ার চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। টোকিও বুঝে যায় দিস ইজ দ্য এন্ড গেম, আর তখনই টোকিও গ্রেনেডের পিন খুলে ফেলে। বিস্ফোরণের সেই মুহূর্তে টোকিও নিজে তো চলেই যায়, সাথে নিয়ে যায় 2-3 জন আর্মি অফিসার এবং গান্দিয়াকে। টোকিও যখন মারা যাচ্ছিল, গোটাই স্ক্রিনটা থেমে যায় নিস্তব্ধে। গ্যাংয়ের সবাই একদম নিশ্চুপ হয়ে যায়, আর প্রফেসরের সেই নিঃশব্দ কান্না শুধু একটা শব্দই মাথায় আসে, লেজেন্ড নেভার ডাইজ। সো মানি হিস্ট শুধু একটা সিরিজ না, এটা একটা আন্দোলন ছিল। একটা গল্প ছিল কিভাবে অল্প কিছু মানুষ বিশ্বের সামনে দাঁড়িয়ে বলে উই আর নট অ্যাফ্রেইড। এখান থেকে আপনার প্রিয় মোমেন্ট কোনটা ছিল কমেন্টে জানাতে ভুলবেন না। এরকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই।